হ্যালো বন্ধুরা, আমি বিজন। আমি আবার চলে এসেছি তোমাদের জন্য প্রাচীন ভারতের ইতিহাসের আরেকটি নতুন অধ্যায় মৌর্য সাম্রাজ্য নিয়ে। আমরা মৌর্য সাম্রাজ্যকে দুই ভাগে আলোচনা করব। আমরা প্রথম ভাগে দেখব মৌর্য সাম্রাজ্যের শাসকদের বংশ পরিচয়, মৌর্য সাম্রাজ্যের জানার বিভিন্ন ঐতিহাসিক উৎস এবং মৌর্য শাসকগণ সম্বন্ধে। এবং পরবর্তী ভিডিওতে আমরা মৌর্যদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এই অবস্থানগুলি জানার চেষ্টা করব। তাহলে আমরা আজ মৌর্য সাম্রাজ্যের প্রথম অংশ নিয়ে আলোচনা করি। মৌর্যদের বংশ পরিচয়। মৌর্যদের বংশ পরিচয় কী ছিল তা বিভিন্ন মহল বিভিন্ন মত উপস্থিত করেছেন। যেমন বৌদ্ধগ্রন্থ মনে করেন যে হিমালয়ের পাদদেশে পিপ্পলি নামক বনস্থানে মৌর্য নামে এক প্রজাতান্ত্রিক ক্ষত্রিয় গোষ্ঠীর সন্তান ছিল এই মৌর্যরা। জৈন গ্রন্থমতে জৈনরা ছিল ময়ূর প্রশিক্ষক মৌর্য উপজাতির লোক। গ্রিক মতে চন্দ্রগুপ্ত নাকি এক সমৃদ্ধশালী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। চন্দ্রগুপ্ত অপর নাম স্যান্ডাগটাস গ্রিক মতে। ব্রাহ্মণ মতে বিশেষ করে পুরাণের মতে চন্দ্রগুপ্ত নন্দ বংশের এক শূদ্র পত্নী ছিলেন চন্দ্রগুপ্তের মা মুরা, অর্থাৎ চন্দ্রগুপ্তের মায়ের নাম মুরা ছিল, তিনি ছিলেন নন্দ রাজার এক শূদ্র পত্নী। মুদ্রা রাক্ষস মতে চন্দ্রগুপ্ত ছিলেন কুলহীন বা বংশ পরিচয়হীন এবং জুনাগড় শিলালিপি থেকে জানতে পারা যায় যে মৌর্যরা ছিল বৈশ্য কুলজাত। তাহলে আমরা এতগুলো তথ্য পাই মৌর্যদের বংশ পরিচয় নিয়ে। এবার চলে আসি মৌর্যদের ইতিহাস জানার বিভিন্ন উৎস নিয়ে। মৌর্যদের ইতিহাসের যে পাওয়ার যে উৎস সেটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম লিপি এবং 2 নম্বর সাহিত্যিক উপাদান। লিপিগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে অশোকের লিপি। অশোকের যে শিলালেখ সেখান থেকেই মৌর্যদের ইতিহাস বেশি করে আমরা জানতে পারি। এছাড়াও কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা লিপি, রুদ্র দমনের জুনাগড় লিপি, আর সগৌড়া তাম্রপট্ট, মহাস্থান শিলালিপি এইগুলি থেকেও কিন্তু আমরা মৌর্যদের ইতিহাস জানতে পারি। সগৌড়া তাম্রপট্ট কোথায় পাওয়া গেছে? তো গোরখপুর উত্তরপ্রদেশে, এবং মহাস্থান শিলালিপিটি পাওয়া গেছে বোঘারা বাংলাদেশে। এগুলো একটু জেনে রাখবে। এবার চলে আসি আমরা সাহিত্যিক উপাদান। সাহিত্যিক উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম দেশি উপাদান এবং 2 নম্বর বিদেশি উপাদান। দেশি উপাদানের মধ্যে উল্লেখযোগ্য হলো জাতক থেকে আমরা কী জানতে পারি? গৌতম বুদ্ধের পূর্বের জন্মের কাহিনী, অর্থাৎ গৌতম বুদ্ধের পূর্বের জন্মের কাহিনী 549টি জন্মের কাহিনী জাতকে, এইটা আমরা জানতে পারি। এই জাতক থেকেও কিন্তু আমরা মৌর্যদের ইতিহাস জানতে পারি। দীপবংশ মহাবংশ কোথায় রচিত হয়েছিল? তো শ্রীলঙ্কার ইতিবৃত্ত জানা যায় এখান থেকে। মঞ্জুশ্রী মূলকল্প এটি একটি মহাযানপন্থী গ্রন্থ, এখান থেকে নন্দ এবং মৌর্যদের ইতিহাস সম্বন্ধে জানা যায়। পরিশিষ্ট পার্বণ এটা হেমচন্দ্র লিখেছিল, এটা জৈন ধর্মগ্রন্থ। মুদ্রা রাক্ষস বিশাখা দত্ত লিখেছিল, যদিও এটা গুপ্তযুগে লেখা। রাজতরঙ্গিনী কে লিখেছিল? কলহন। কথা সরিৎসাগর সোমদেব, আর বৃহৎ মঞ্জুরি ক্ষেমেন্দ্র। এই সব গ্রন্থ থেকে কিন্তু আমরা মৌর্যদের ইতিহাস জানতে পারি। এছাড়াও মৌর্যদের ইতিহাস জানার প্রধান যে গ্রন্থ সেটি নাম হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র। এটি সংস্কৃত ভাষায় রচিত। এই গ্রন্থে 15টি অধিকরণ আছে এবং 180টি অধ্যায় আছে এবং মোট 4000টি চরণ বা গাথা আছে। 1905 সালে এটি আবিষ্কার করেন আর শ্যামা শাস্ত্রী, এ কিন্তু আবিষ্কার করেন। এটিকে মেকিয়াভেলির রচনা যে প্রিন্স, সেই প্রিন্সের সঙ্গে তুলনা করা হয়। আর কাদম্বরীর বানভট্ট লিখেছিল কাদম্বরী। দশকুমার চরিত লিখেছিল দণ্ডিন। কল্পসূত্র ভদ্রবাহু, আর কামান্দক লিখেছিল নীতিসার। এই সব গ্রন্থ থেকেও কিন্তু আমরা মৌর্যদের ইতিহাস জানতে পারি। এবার চলে আসি আমরা বিদেশি উপাদান। মৌর্যদের ইতিহাস সম্বন্ধে জানার বিদেশি উপাদানের মধ্যে উল্লেখযোগ্য হলো মেগাস্তিনিসের ইন্ডিকা। যদিও কিন্তু মূল গ্রন্থটি এখনও পাওয়া যায়নি, কিন্তু বিভিন্ন লেখকের যেমন স্ট্রাবো, প্লুটার্ক, জাস্টিন এই সব লেখকের গ্রন্থে কিন্তু বারবার মেগাস্তিনিসের ইন্ডিকার কথা উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা মেগাস্তিনিস, স্ট্রাবো, প্লুটার্ক, জাস্টিন, প্লিনি এই সব গ্রন্থ থেকেও কিন্তু আমরা মৌর্য সমাজের ইতিহাস সম্বন্ধে জানতে পারি। এবার চলে আসি আমরা মৌর্য সমাজের বিভিন্ন শাসক সম্বন্ধে জানতে। মৌর্যগুপ্তের প্রথম শাসক ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি 322 খ্রিস্টপূর্বাব্দে কৌটিল্য অর্থাৎ বিষ্ণুগুপ্তের সহায়তায়, কৌটিল্য অপর নাম ছিল কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত বা চাণক্য, এর সহায়তায় ধন অনন্দকে উচ্ছেদ করে পাটালিপুত্রের সিংহাসনে বসেন। তিনি 305 খ্রিস্টপূর্বাব্দে সিলুকাস নিকাটরের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন। এই যুদ্ধে কী করেন?
সেলুকাসকে চন্দ্রগুপ্ত মৌর্য পরাস্ত করেন এবং মাত্র 500টি হাতির বিনিময়ে তিনি হেরাট, কান্দাহার, বেলুচিস্তান এবং কাবুল এই 4টি স্থান লাভ করেন। এবং এটাও শোনা যায় যে চন্দ্রগুপ্ত সেলুকাসের কন্যা হেলেনকেও কিন্তু বিবাহ করেন। চন্দ্রগুপ্তের সভায় এরপরে কি হয়? এরপর চন্দ্রগুপ্তের সভায় সেলুকাস মেগাস্ত্রিস নামক একটি গ্রিক দূত প্রেরণ করেন। এই মেগাস্ত্রিসই ইন্ডিকা রচনা করেছিলেন। রুদ্রদমনের জুনাগড় লিপি থেকে জানা যায় যে তিনি সৌরাষ্ট্র বা গুজরাট জয় করেন। এটা একটু জেনে রাখতে হবে যে জুনাগড় লিপি থেকে জানা যায় তিনি সৌরাষ্ট্র বা গুজরাট জয় করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় উত্তর ভারত কিন্তু প্রথম একত্রিত হয়, অর্থাৎ উত্তর ভারত যে বিভিন্ন অংশে বিক্ষিপ্ত ছিল সেটি কিন্তু একত্রিত করে চন্দ্রগুপ্ত মৌর্য। এই জন্য ডক্টর হেমচন্দ্র রায় চৌধুরী তাকে ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের স্থাপয়িতা বলে অভিহিত করেন। তিনি শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেন এবং শ্রাবণ বেলগোলায় চন্দ্রগিরি পাহাড়ে অনশনের মাধ্যমে দেহত্যাগ করেন। জৈন ধর্মে অনশনের মাধ্যমে যে দেহত্যাগের প্রক্রিয়া একে বলা হয় শল্যখানা বা ক্লায়াকেশ। এখানে একটু জিনিস তোমাদেরকে জানতে হবে যে খ্রিস্টপূর্ব 298 অব্দে যখন উত্তর ভারত অর্থাৎ মগধে একটি দুর্ভিক্ষ হয়েছিল, তখন তিনি ভদ্রবাহুকে সঙ্গে নিয়ে কিছু জৈনদেরকে নিয়ে তিনি দক্ষিণ ভারতে গিয়েছিলেন এবং সেখানেই শ্রাবণ বেলগোলায় চন্দ্রগিরি পাহাড়ে কিন্তু অনশনের মাধ্যমে দেহত্যাগ করেছিলেন। চন্দ্রগুপ্তের বিভিন্ন নাম ছিল, অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিক চন্দ্রগুপ্তকে বিভিন্ন নামে আখ্যায়িত করেছেন। যেমন সান্ডোকপ্টাস, এটি বলেছেন সাইলাটাস। এই ঐতিহাসিক চন্দ্রগুপ্তের নাম দিয়েছিলেন সান্ডোকপ্টাস। সান্ড্রোকোটাস এই নাম দিয়েছেন স্ট্যাবো, আপিয়ান, জাস্টিন এই নাম চন্দ্রগুপ্ত দিয়েছেন। যদিও সান্ডোকোটাস আর চন্দ্রগুপ্ত একই নাম, একই ব্যক্তি, এটি প্রমাণ করেন উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স কে ছিল? তো উইলিয়াম জোন্স ছিল এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা। কত সালে প্রতিষ্ঠা করে? 1784 সালে প্রতিষ্ঠা করে এশিয়াটিক সোসাইটি। নাম ছিল অ্যান্ড্রোকোটাস। অ্যান্ড্রোকোটাস কে বলছিল? তো আপ্লিয়ান আর প্লুটার্ক। চন্দ্রশ্রী, প্রিয়দর্শনা আর প্রিয়দর্শী এই নামটি ছিল মুদ্রা রাক্ষসে। আর পালিব্রথাম এটি বলেছিল স্ট্যাবো। তাহলে এই বিভিন্ন ঐতিহাসিক যে নামগুলো দিয়েছে চন্দ্রগুপ্তের, সেইগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। সগৌড়া তাম্রপট্ট থেকে জানা যায় যে দুর্ভিক্ষের সময়, দুর্ভিক্ষ কত সালে হয়েছিল? আমরা পেয়েছি 298 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল সেই দুর্ভিক্ষ, তাই না? তাহলে এই দুর্ভিক্ষের সময় কী হয়েছিল? চন্দ্রগুপ্ত যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছিল এইটি জানতে পারা যায় সগৌড়া তাম্রপট্ট থেকে। তাহলে সগৌড়া তাম্রপট্ট কার সঙ্গে যুক্ত? তো চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে যুক্ত। এর চলে আসি বিন্দুসার। বিন্দুসার খ্রিস্টপূর্ব 98 অব্দে সিংহাসনে বসেন। তার উপায় ছিল অমিত্রঘাত। তিনি অমিত্রঘাত নামে পরিচিত। কে দিয়েছিল? তো গ্রিক যে লেখক, সেই লেখকরা তাকে অমিত্রঘাত নামে আখ্যায়িত করত। সিরিয়ার রাজা প্রথম অ্যান্টিওকাস বিন্দুসারের সভায় ডেইমাকাস নামে একজন দূতকে পাঠিয়েছিলেন। এটি বলেছিল, এটি জানতে পারা যায় কার রচনা থেকে? তো স্ট্যাবোর রচনা থেকে। এছাড়াও গ্রিক রাজা দ্বিতীয় টলেমি বিন্দুসারের সভায় ডায়োনিসিয়াস নামক এক দূত প্রেরণ করেন। এটি জানা যায় কার রচনা থেকে? তো প্লিনির রচনা থেকে। তিনি আজীবিক ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন বিন্দুসার। আজীবিক ধর্মের প্রতিষ্ঠাতাকে তো আমরা আগেই পেয়েছি, আজীবিক ধর্মের প্রতিষ্ঠা ছিল গোশাল। এবার চলে আসি পরবর্তী শাসক অশোক সম্বন্ধে। অশোক কত সালে সিংহাসনে বসেন? তো অশোক সিংহাসনে বসেন 268 খ্রিস্টপূর্বাব্দে বা মতান্তরে 269 খ্রিস্টপূর্বাব্দ। কিন্তু আমরা একটু দেখি যে বিন্দুসার মারা গেছিলেন কিন্তু 273 খ্রিস্টপূর্বাব্দে বিন্দুসার মারা যান। আর অশোক সিংহাসনে বসেন 268 বা 269, অর্থাৎ প্রায় 4 বছর তিনি কিন্তু সিংহাসনে বসেননি। এই জন্য বৌদ্ধ ধর্ম গ্রন্থে উল্লেখ করা হয়েছে তিনি নাকি সিংহাসনে বসার এই 4 বছর কী করেছিলেন? তিনি তার 99 জন ভাইকে হত্যা করেছিলেন। হত্যা করে তিনি সিংহাসনে বসেছিলেন। যদিও এই ঘটনার সত্যতা এখনও পাওয়া যায় না। তার এই কাজে নাকি তাকে সাহায্য করেছিলেন বিন্দুসারের মন্ত্রী রাধাগুপ্ত। তাহলে বিন্দুসারের মন্ত্রীর নামও ছিল রাধাগুপ্ত এবং অশোকের যে মন্ত্রী তার নামও কিন্তু রাধাগুপ্তই হবে। সিংহাসনে বসার আগে তিনি কী করেছিলেন? তিনি তক্ষশিলা এবং উজ্জয়িনী এই দুটি স্থানের যে ভাইসরয়, সেই ভাইসরয়ের দায়িত্ব পালন করেছিলেন অশোক। অশোকের অনেক স্ত্রী ছিল, সেই স্ত্রীগুলো দেখি কে কে আছে। তো মহাদেবী ছিল তার প্রথম স্ত্রী। তিনি ছিলেন কে? তিনি ছিলেন বিদিশার ব্যবসায়ী কন্যা ছিলেন, এক ব্যবসায়ীর কন্যা ছিলেন মহাদেবী। এই মহাদেবী ছিল মহেন্দ্র ও সংঘামিত্রার মা। তার দ্বিতীয় স্ত্রী ছিলেন অসন্ধিমিত্র। তৃতীয় স্ত্রী ছিলেন তিস্যরক্ষিতা। তার পরবর্তী স্ত্রীর নাম পদ্মাবতী
তারপরে স্ত্রীর নাম কারুবাকি। এই কারুবাকি অশোকের একমাত্র স্ত্রী, যার কথা এলাহাবাদ কোশাম স্তম্ভলিপিতে পাওয়া যায়। কারুবাকি এবং তার ছেলে তিভরের নাম কিন্তু এই কোশাম স্তম্ভলিপি থেকে আমরা জানতে পারি। তার পুত্র কে ছিল? তার পুত্র ছিল মহেন্দ্র, কুণাল, জলৌক, তিবর, এইগুলো ছিল তার পুত্র। এবার তো আসি অশোকের কলিঙ্গ আক্রমণ সম্বন্ধে। অশোক তার রাজ্যাভিষেকের অষ্টম বা নবম, মোটামুটি 261 বা 260 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ আক্রমণ করেন। কলিঙ্গ কোথায় অবস্থিত? কলিঙ্গ সুবর্ণরেখা আর গোদাবরী নদীর মধ্যবর্তী স্থানে উড়িষ্যা এবং অন্ধ্রের কিছু অঞ্চল নিয়ে কিন্তু এই কলিঙ্গ রাজ্য অবস্থিত। এই রাজ্য কিন্তু তিনি আক্রমণ করেন। আমরা এটাও জানি যে কলিঙ্গ আক্রমণের পর কলিঙ্গের যে ধ্বংসলীলা, যে মানুষের ক্ষয়ক্ষতি, সেটি দেখে তিনি খুবই মনের দিক থেকে আহত হন এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এর পরবর্তীতে তিনি আর কিন্তু কোনো যুদ্ধযাত্রা আর করেননি। এরপর থেকে তিনি ধর্মপ্রচার কাজ শুরু করেন। দেখি তিনি কোথায় ধর্মপ্রচার করেছিলেন। তিনি কলিঙ্গ জয়ের 2 বছর পর উপগুপ্তের কাছে দীক্ষা নিয়েছিলেন। এটি দিব্যবদনে উল্লেখ করা আছে। যদিও দিব্যবংশ এবং মহাবংশ অনুসারে তিনি নিগ্রোধা নামক একজন ব্যক্তি, নিগ্রোধা কে ছিল? তো অশোকের ভাইয়ের ছেলে ছিল, যিনি 7 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন। তার কাছে নাকি তিনি বৌদ্ধ ধর্মের দীক্ষা নেন। এটি বলছে দিব্যবংশ এবং মহাবংশে। এরপর তিনি বিভিন্ন দেশ, তার পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে চোল আর পাণ্ড্য রাজ্যে ধর্মপ্রচারক পাঠান। তিনি গ্রীসের 5টি যে রাজ্য ছিল গ্রীসের, সেই 5টি রাজ্যেও ধর্মপ্রচারের জন্য মহারক্ষিতকে পাঠান। কোন কোন রাজ্য ছিল? 1 নম্বর ছিল সিরিয়া, সেই সময় রাজাকে ছিল তো দ্বিতীয় অ্যান্টিওকাস। তারপরে পাঠান তিনি মিশরে, মিশর রাজাকে ছিল দ্বিতীয় ফিলাডেলফাস টলেমি। তৃতীয় তিনি পাঠান মেসিডোনিয়া, সেই সময় রাজাকে ছিল রাজা ছিল অ্যান্টিগোনাস। তারপরে পাঠান তিনি সাইরিন রাজা ছিল মেগাস, এবং তারপর তিনি পাঠান অ্যাপিরাস, রাজা ছিল আলেকজান্ডার। তাহলে এই সব 5টি গ্রিক রাজ্যে কিন্তু তিনি রাজপ্রতিনিধি হিসাবে পাঠান মহারক্ষিতকে ধর্মপ্রচারের জন্য। এইটি আমরা জানতে পারি অশোকের 13 নম্বর প্রধান শিলালিপি থেকে। অশোকের শিলালিপিগুলোকে আমরা যখন পড়ব তখন দেখব অশোকের শিলালিপি প্রধানত 3 ভাগে বিভক্ত। সেই 3 ভাগে বিভক্তের মধ্যেই 13 নম্বর শিলালিপি আমরা পাবো। আমরা যখন ওখানে পড়বো তখন আমরা পেয়ে যাবো আবার। আচ্ছা, এরপর তিনি কি করেন? তার পুত্র এবং তার কন্যা সংঘামিত্রাকে, পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘামিত্রাকে তিনি পাঠান শৃঙ্খলে, যেটা এখন বর্তমান নাম শ্রীলঙ্কা। সেখানে তিনি ধর্মপ্রচারের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন। এছাড়াও তিনি সোন আর উত্তর নামে 2জন ধর্মপ্রচারককে পাঠিয়েছিলেন। কোথায়? ব্রহ্মদেশ মানে মায়ানমার রেঙ্গুন এ পাঠিয়েছিলেন। ধর্মপ্রচারের জন্য তিনি জুত, রাজুক, প্রাদেশিক এই সব কর্মচারী তিনি নিযুক্ত করেন। এছাড়াও তিনি ধর্ম মহামাত্র নামে একটি বিশেষ শ্রেণীর কর্মচারীকেও তিনি নিযুক্ত করেন। এটি জানতে পারি আমরা কয় নম্বর শিলালেখ থেকে? 5ম প্রধান শিলালেখ থেকে আমরা শিলালিপি থেকে আমরা জানতে পারি অশোকের। এবার আসছে অশোক ধর্ম। অশোক, আমরা আগেই পেলাম যে অশোক বৌদ্ধ ধর্মের প্রতি একটু বেশি আকৃষ্ট হয়েছিলেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, তাই তিনি একজন নিষ্ঠাবান বৌদ্ধ ছিলেন, এটা বলতে পারি। কিন্তু তার যে প্রচারিত ধর্ম, সেই ধর্মে কিন্তু বৌদ্ধ ধর্মের যে মূল কথা নির্বাণ, আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, বুদ্ধ ধর্ম ও সংঘর, এর প্রতি আস্থা জ্ঞাপন, এই আস্থা জ্ঞাপনের মতো কোনো শব্দই কিন্তু তার প্রচারিত ধর্মের মধ্যে নেই। আসলে তার ধর্মের মূল কথা ছিল সকল ধর্মের মধ্যে যে অন্তর্নিহিত নীতিবোধ আছে সেগুলিকে জাগ্রত করা। এটাই ছিল তার ধর্মের মূল কথা। এবার আসছে আমরা অশোকের লিপি। 1750 সালে এই অশোকের লিপি আবিষ্কার করেন টেইফেনথেলার। এই প্রথম অশোকের শিলালিপি আবিষ্কার করেন, কিন্তু তিনি পাঠোদ্ধার করতে পারেননি। 1837 সালে জেমস প্রিন্সেপ এই শিলালিপির পাঠোদ্ধার করেন। অশোকের লিপিগুলি প্রাকৃত, ব্রাহ্মী, খরষ্টি, গ্রিক, অ্যারামিক এই সব ভাষাতে কিন্তু লেখা। এবার আমরা আগেই পেলাম যে অশোকের লিপিগুলিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর শিলালেখ, 2 নম্বর স্তম্ভলেখ এবং 3 নম্বর গুহালেখ। চলে আসি প্রথমে শিলালেখ। অশোকের শিলালেখগুলি আবার 2 প্রকার, একটি প্রধান শিলালেখ আর একটি অপ্রধান শিলালেখ। প্রধান শিলালেখের সংখ্যা হচ্ছে 14টি। এখান থেকে আমরা তার ধর্মনীতির যে বর্ণনা সেটা পাই। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে 5ম প্রধান শিলালেখ। এখান থেকে আমরা ধর্ম মহামাত্রের সময় জানতে পারি, আমরা আগেই পেয়েছি। এবং 13 নম্বর যে প্রধান শিলালেখ, সেখান থেকে আমরা কলিঙ্গ বিজয়ের সময় জানতে পারি। এটি ছিল সবচেয়ে বড়। এবার অপ্রধান শিলালেখ। অশোকের অপ্রধান শিলালেখ কি? অশোকের ব্যক্তিগত ইতিহাস সেটা আমরা জানতে পারি, এবং তার ধর্মের সারাংশ এটাও আমরা জানতে পারি অপ্রধান শিলালেখ থেকে। তার সাম্রাজ্যের দক্ষিণ ও মধ্য অংশেই তার এই অপ্রধান শিলালেখগুলি পাওয়া যায়। আমরা দেখব যে কিছু অপ্রধান শিলালেখের গুরুত্বপূর্ণ অংশ।
যেমন তৃতীয় অপ্রধান শিলালেখ, এই শিলালেখ থেকে আমরা বুদ্ধ ধর্ম এবং সংঘের প্রতি যে অশোকের গভীর আস্থা, সে আস্থা সম্বন্ধে আমরা জানতে পারি। ভাবরু বাইরট শিলালেখ, যেটি প্রথম অপ্রধান শিলালেখ, এখান থেকে আমরা অশোকের বৌদ্ধ ধর্ম গ্রহণ সম্বন্ধে আমরা জানতে পারি। এবং কলিঙ্গ শিলালেখ, এখান থেকে আমরা জানতে পারি অশোক বলেছিলেন যে সব মানুষই আমার সন্তান, এই কথাটি উল্লেখ আছে কলিঙ্গ শিলালেখতে। এবার চলে আসি অশোকের স্তম্ভলেখ। অশোকের স্তম্ভলেখগুলিকে 3 ভাগে ভাগ করতে পারি আমরা: প্রধান স্তম্ভলেখ, অপ্রধান স্তম্ভলেখ এবং তরাই স্তম্ভলেখ। প্রধান স্তম্ভলেখ হচ্ছে 7টি। এই 7টিতে কী আছে? তো শিলালেখ যে আগের শিলালেখ ছিল সেইগুলির পরিশিষ্ট, সেই পরিশিষ্টগুলি পাওয়া যায় 7টি প্রধান স্তম্ভলেখতে। ফিরোজ শাহ তুগলক টোপারা আর মিরাট এই 2টি স্থান থেকে 2টি স্তম্ভলেখ দিল্লিতে নিয়ে আসেন, এটি কিন্তু মনে রাখতে হবে। এবার চলে আসি 4টি অপ্রধান স্তম্ভলেখ। এখান থেকে আমরা কি জানতে পারি? ধর্মের প্রতি অশোকের যে আবেগ, সে আবেগের কথা আমরা জানতে পারি। 2টি তরাই স্তম্ভলেখ, একটি রুমিন্দ্র স্তম্ভ বা লুম্বিনী লেখ আর একটি নিগালি সাগর লেখ। এখান থেকে আমরা বৌদ্ধ ধর্মের প্রতি অশোকের যে গভীর আস্থা শ্রদ্ধা, এটি আমরা জানতে পারি এই 2টি তরাই স্তম্ভলেখ থেকে। 2টি পাওয়া গেছিল নেপালে। এবার চলে আসি অশোকের গুহালেখ। অশোকের গুহালেখগুলি 2টি স্থানে পাওয়া গেছে, একটি বারাবার পাহাড় এবং 2 নম্বর নাগার্জুনী পাহাড়। এই 2টি স্থানে কিন্তু পাওয়া গেছে, 2টি স্থানে বিহারে অবস্থিত, গয়াতে। বারাবার পাহাড়ে 4টি গুহা আছে, এটি মনে রাখবে। বারাবার পাহাড়ে 4টি গুহা আছে, যেমন কর্ণ চৌপার গুহা, তারপর আছে সুদামা গুহা, তারপর আছে লোমশা ঋষি গুহা। এই 4টির মধ্যে 3টি, এই যে 3টি নাম করলাম, একটা হচ্ছে কর্ণ চৌপার গুহা, সুদামা গুহা এবং লোমাশা ঋষি গুহা। এই 3টি যে গুহা, সেই গুহা থেকে আমরা অশোক সম্বন্ধে জানতে পারি। আর জানতে পারি কি এই 3টি গুহাই আজীবিক সন্ন্যাসীদের তিনি দান করেছিলেন, এটা আমরা জানতে পারি। আচ্ছা, আর কি? নাগার্জুনী পাহাড়ে অবস্থিত যে গুহাগুলি। আচ্ছা, এর প্রশ্ন জাগতে পারে 4টি গুহা, তো 3টি গুহা তো আজীবিক দান করেছিলেন, তার চতুর্থ গুহাটি কি? তো চতুর্থ গুহাটিতেও আমরা অশোক সম্বন্ধে জানতে পারি না। চতুর্থ গুহাতে জানতে পারি আমরা মৌখরীর যে একটা রাজা ছিল, মৌখরী রাজ অনন্ত বর্মন, সে অনন্ত বর্মন সম্বন্ধে জানতে পারি এই চতুর্থ গুহা থেকে। আচ্ছা, এবার চলে আসি আমরা নাগার্জুনী পাহাড়ে অবস্থিত গুহা। এই গুহাগুলি থেকে আমরা কি জানতে পারি? তো দশরথের যে এই অশোকের যে নাতি ছিল দশরথ, সে সম্বন্ধে আমরা জানতে পারি। এবার চলে আসি আমরা অশোকের নাম। তো বিভিন্ন জায়গায় অশোকের বিভিন্ন নাম দেখতে পাওয়া যায়, যেমন মাস্কি লেখতে অশোকের নাম অশোক এবং বুদ্ধাশোক আমরা পেয়ে থাকি। সারনাথ লেখতে অশোককে বলা হচ্ছে ধর্মাশোক, এবং দীপবংশ এবং মহাবংশতে অশোককে বলা হচ্ছে দেবনাং প্রিয়দর্শী। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মৌর্য সাম্রাজ্য এবং তার শাসকগণের যে ইতিহাস, সেগুলো কিন্তু আমরা পরিষ্কারভাবে এখানে আলোচনা করলাম। এই যে তথ্যগুলি, এই তথ্যগুলি তোমরা বারবার পড়ো এবং একটি অ্যারেঞ্জ ওয়েতে এগুলি মনে রাখার চেষ্টা করো। এগুলি যদি ঠিকঠাকভাবে মনে রাখার চেষ্টা না করো, তাহলে কিন্তু কিছুতেই এগুলি মনে থাকবে না। এই জন্য প্রাচীন ভারতের যে আগের যে ভিডিওগুলি আছে, সেগুলো তোমরা বারবার দেখো এবং এগুলিকে একটি সিস্টেমেটিক যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্টে পড়ার চেষ্টা করো। এগুলো তোমরা ভালো করে পড়ো এবং পরীক্ষার জন্য তৈরি হও। আমি খুব শীঘ্রই মৌর্য সমাজের দ্বিতীয় ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততদিন সবাই তোমরা ভালো থেকো।